নমস্কার বন্ধুরা, আমি জনবার্তা চ্যানেলে আপনাদের সামনে একটা নতুন ভিডিও এবং নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি, যেটার আমি আজকে নাম রেখেছি সেটা হলো রাজনীতি কি এখন রাজনীতি আছে, নাকি সেটা এখন কলতলার কালচারে পরিণত হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কেন এই কথাটা বললাম তার বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের সামনে রাখবো। তার জন্য আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন এই আশা রাখি। নমস্কার বন্ধুরা। তাহলে বন্ধুরা, যেটা আমি বলি যে দেখুন, যেটা হচ্ছে কথা সেটা হলো আমাদের রাজ্যে ভোট তো হয়ে গেল। আপনারা এতদিনে জেনেই গেছেন যে কোন দল জিতেছে, কোন দল হেরেছে, বা সরকার পরিবর্তন হয়েছে, প্রত্যাবর্তন হয়েছে, সব কিছুই আপনারা জেনে গেছেন যে সরকার পরিবর্তন হয়েছে। কথায় আছে যে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, কোনো অহংকার, কোনো দম্ভ, কোনো ঔদ্ধত্য চিরকাল বজায় থাকে না। আমরা সেই মহাভারত রামায়ণের যুগ থেকে দেখে এসেছি যে কীভাবে অহংকার, দম্ভে, ঔদ্ধত্যে কৌরবেরা শেষ হয়ে গিয়েছিল। কীভাবে রামায়ণে লঙ্কার অধিপতি রাবণ তার ঔদ্ধত্যে, অহংকারে, দম্ভে শেষ হয়ে গেছে। সেই জিনিসটা আমরাও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও আরেকবার প্রত্যক্ষ করলাম। আপনারা সবাই করেছেন, আশা করি এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আগামী দিনে যে ভাবি সরকার, সে সরকারকে আমি আমার শুভেচ্ছা, শুভকামনা জানালাম। তারা যাতে ভালোভাবে আগামী 5টা বছর কাজ করতে পারেন, তার জন্য সব রকমের সহযোগিতা আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে নিশ্চয়ই তাদের সাথে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বন্ধুরা, একটু একটু এদিক ওদিক হয়ে গেল, এই জন্য কিছু মনে করবেন না, সরি। তো বন্ধুরা, যে কথাটা আজকে আমি আমার এই টপিকে আলোচনা করব সেইটা হলো গিয়ে যে এখন আমাদের এই যে রাজনীতি বা রাজনীতির যে প্রেক্ষাপট, আমার মনে হয় সেটা কিন্তু আজ থেকে 50 বছর আগে বা 40 বছর আগে যে প্রেক্ষাপট ছিল সেটা থেকে কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। তার কারণ কি দেখুন বন্ধুরা, এখন রাজনীতিটা হয়ে গেছে একটা কলতলার কালচারের সংস্কৃতি। কেন আমি এই কথাটা বলছি, হঠাৎ করে কেন আমার এই কথাটা মনে হলো, সেটা আপনারাই ভালো করে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। এখন যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, সে যে কোনো দলেরই হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, বিরোধী পক্ষ হতে পারে, সরকার পক্ষ হতে পারে, বা যারা সরকারেও নেই, বিরোধীতেও নেই, কিছুতেই যারা নেই তারাও হতে পারে, তাদের একটা এখন কালচার হয়ে গেছে যে যখনই তারা কোনো মঞ্চে ভাষণ দিতে উঠছেন তখন মনে হচ্ছে যেন তারা একটা কলতলায় এসেছেন। হ্যাঁ, সেখানে দুটো পক্ষ আছে, তারা জল নিতে এসছে, জল নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন কখন জলটা পাবো। তো দুটো পক্ষের মধ্যে আর কি ঝগড়াঝগড়ি চলছে। এই পাড়া বলছে আমি জল আগে লাইন দিয়েছি, আমি আগে জল নেব। ওই পাড়া বলছে আমি আগে জল দিয়েছি, লাইন দিয়েছি, আমি আগে জল নেব। এইরকম একটা ব্যাপার। কেন বলছি কথাটা, যখনই রাজনৈতিক নেতারা মঞ্চে ভাষণ দিতে উঠছেন তাদের মুখে তখন যে ভাষা, যে খেস্তা খেউ, যে কী বলবো, যে কুরুচিকর মন্তব্য আমরা এখন শুনতে পাচ্ছি, তাতে কিন্তু এইটাই আমার মনে হয় যে এখন রাজনীতিটা কলতলার কালচারে পরিণত হয়েছে।
একজন নেতা বা নেত্রী ধরুন ভাষণ দিতে উঠেছেন মঞ্চে, তার মুখে একটাই বাণী, কোন বাপের বেটা আছিস রে যে আমাকে এখান থেকে উৎখাত করতে পারবি। কেউ বলছে ওই তো সব দিল্লি থেকে আসছে, কেউ হদল কুতকুত, কেউ নানুস নদুস ফুটুস ফাটুস। আচ্ছা বলুন বন্ধুরা, এইটা কোনো মুখ্যমন্ত্রী বা কোনো রাজনৈতিক নেতার বা নেত্রীর এইটা কি ভাষা, এটা কি ভাষণ দেওয়া, বা এটা কি রাজনৈতিক কালচার বা মানে ভাষণ দেওয়ার মধ্যে পড়ে? কেউ বলছে ওই মমতা বানু ওই অমুক চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী আপনাকে চুলের মুঠি ধরে গদি থেকে নামাবো, জনতা চুলের মুঠি ধরে আপনাকে গদি থেকে নামাবেন। এই সমস্ত ভাষা সংস্কৃতি বলবো না, মানে অপসংস্কৃতি আমাদের রাজনীতিতে এখন ঢুকেছে। এইগুলো আপনারা কোথায় শুনেছেন? যখন দুটো পাড়ার মধ্যে ঝগড়া হয়, যখন এই পাড়ার কাকিমা জেঠিমা মাসিমারা ওই পাড়ার কাকিমা জেঠিমা মাসিমাদের সাথে ঝগড়া করে, তখন আমরা এই সমস্ত ভাষা, এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত কুরুচিকর মন্তব্য আমরা শুনে থাকি। এটা কোনোদিনও রাজনীতির মঞ্চে বিগত যদি আমি কয়েক দশক ধরে দেখি যে কোনো দিন, বা পুরনো যখন বিধান রায়, আমাদের অজয় মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র সেন, প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় মুখোপাধ্যায়, আমাদের মাননীয় জ্যোতি বসু থেকে আরম্ভ করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আরম্ভ করে আরও এক্সেট্রা যারা রাজনীতিবিদ ছিলেন, কারো মুখে আপনারা এই ধরনের ভাষা, এই ধরনের অপসংস্কৃতিমূলক কথাবার্তা, অপরাজনৈতিক আমি বলবো, রাজনৈতিক বলবো না, অপরাজনৈতিকমূলক কথাবার্তা আপনারা কি কোনোদিনও শুনেছেন? শোনেননি তো, শুনবেন না। এখন যে রাজনীতিক প্রেক্ষাপট, সেটা এখন হয়ে গেছে কি ব্যক্তিকে আক্রমণাত্মক রাজনীতি। আগেকার দিনে যারা রাজনীতি করেছে তারা কিন্তু রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবিলা করেছে। রাজনীতির সাথে একটা কথা যুক্ত থাকে দেখবেন, কূটনীতি। রাজনীতি সেই ভালো পারে যে যত ভালো পারে কূটনীতি। তাই রাজনীতির সাথে কূটনীতি এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাই তারা কি করতেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা কী করতেন, কূটনীতি দিয়ে অপর একটি দলকে হারানোর চেষ্টা করতেন, অপর একটি দলকে দমিয়ে রাখার চেষ্টা করতেন। এটা ছিল তখনকার নিয়ম। কিন্তু এখন কি হয়ে গেছে, ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ। কে কত বেশি করতে পারবে, কে কাকে কত বেশি গালিগালাজ করতে পারবে, খেস্তা খেউর করতে পারবে, কত নিচে নামাতে পারবে, তার ওপরে এখন রাজনীতি নির্ভর করছে। এইটা শুধু আমি সরকার পক্ষ বিরোধী পক্ষ বলে বলছি না, সমস্ত রাজনৈতিক দলগুলোর এইটাই হয়ে গেছে এখন একটাই শর্ত, যে কাকে কত ছোট করা যায় ব্যক্তিগতভাবে। কিন্তু এইটা রাজনীতির কখনোই অঙ্গ হতে পারে না। রাজনীতি হবে রাজনীতির মতো, রাজনীতি দিয়ে অপর রাজনৈতিক দলকে আক্রমণ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে সরকারকে ফেলতে হবে, আবার বিরোধী পক্ষ সরকারকে এইভাবেই ফেলবে, আবার সরকার পক্ষ এইভাবেই সরকার পক্ষকে এইভাবেই ডমিনেট করে বিরোধী পক্ষ করে উঠবে। এইটাই নিয়ম। কিন্তু ব্যক্তি আক্রমণ, অকথা কুকথা, কুরুচিকর মন্তব্য, কুভাষা, এইগুলো আমাদের পশ্চিম বাংলার রাজনীতিতে কেন আসবে? তার কারণ হচ্ছে, যে রাজনীতিতে প্রথম ভারতবর্ষকে পথ দেখিয়েছিল এই বাংলা, সেই রাজনীতিতে বাংলা এখন কোন জায়গায় গিয়ে ঠেকেছে আপনারা বলতে পারবেন? আমি সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে একটাই প্রশ্ন করছি, যে আপনারা কি এই রাজনীতি শিখে বড় হয়েছেন, মানুষ হয়েছেন? আমাদের দেশে, আমাদের পশ্চিম বাংলায় যেখানে ঋষি অরবিন্দর মতো রাজনীতিবিদ ছিলেন, যেখানে নেতাজির মতো রাজনীতিবিদ ছিলেন, যেখানে মাস্টারদা
যেখানে ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে হাজার হাজার মণি ঋষিরা যেখানে জন্মগ্রহণ করেছেন, তাদের কি এই জিনিস শোভা পায়? আমরা বলুন তো বন্ধুরা, যে আমাদের পশ্চিম বাংলা এখন কোন জায়গায় গিয়ে পড়েছে? আজকে যাদেরকে আপনারা নিজেদের আদর্শ হিসাবে মনে করে রাজনীতিতে নেমেছেন, পরোক্ষভাবে যে রাজনীতিবিদ বা যারা উঠতি রাজনীতিবিদ, তারা তাদেরকে দেখে রাজনীতি করবে? নিশ্চয়ই আপনাদের মতো নেতা নেত্রীদের যারা চুলোচুলি রাজনৈতিক মঞ্চে উঠে যারা চুলোচুলি করছেন, যারা অকথা কুকথা বলছেন, একে মারবো, ওকে ঝুলিয়ে দেবো, ওকে টাঙিয়ে দেবো, এর পিঠের চামড়া খুলে নেব, হ্যাঁ, যাকে গালি গালাজ খেস্তা ঘেউ কলতলার কালচার করছেন, এই সমস্ত রাজনৈতিক নেতাদেরকে দেখেই তো পরবর্তী ভাবি প্রজন্ম রাজনীতিতে আসবে। তারা কী শিখবে আপনাদের কাছ থেকে? এইটা আপনাদের কাছ থেকে কি আশা করা যায়? আমরা সাধারণ মানুষ হিসাবে এইটা আপনাদের কাছে আশা করি? যে আপনারা কোথায় নিয়ে যাচ্ছে? আপনারা আপনাদের সংস্কৃতি, আপনারা আপনাদের রাজ্যের সংস্কৃতি, আপনাদের দেশের সংস্কৃতি সব কিছুকে আপনারা ভুলে গেলেন। ঠিক, আমি এই সমস্ত রাজনীতিবিদদেরকে ধিক্কার জানাই যে আপনারা কী করছেন। দেখুন বন্ধুরা, আমি আজকে এত কথা জোর গলায় বলতে পারছি কেন? তার একটাই কারণ হচ্ছে আমি নিজে আমি নিজে একজন রাজনীতি করা মানুষের বাড়ি থেকে উঠে এসেছি। আমার দাদু ছিলেন একজন প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী। আমার দাদু এই দেশটাকে স্বাধীন করেছেন। তিনি স্বাধীন করার জন্য কী কষ্ট না ভোগ করেছেন, যার জন্য আমার দিদা তিনি অল্প বয়সে মারা গেছেন। আমার একটা ছোট মামা ছিলেন, তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন। আমার মা সে কত কষ্টে তার ছোটো ছোটো ভাই বোনদেরকে মানুষ করেছে। আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ঘরের কোনো রকম কাজকর্ম কিছু দেখতেন না, শুধু দেশ 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 দেখতেন। তারপর স্বাধীনতার পর ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে তিনি একসাথে মিলে এই পশ্চিম বাংলাকে গড়ার জন্য কাজ করেছেন, উদয় অস্ত খেটে গেছেন। কল্যাণী, দুর্গাপুর, ম্যাসাঞ্জোর ড্যাম, এগুলো সব কিন্তু আমার দাদুর সাথে, আমার দাদু বিধানচন্দ্র রায়, এরা দুজনে মিলে নিজের হাতে গড়ে গেছেন, জানেন? তাই আমি রাজনীতিটা ভালো করে জানি। তাছাড়াও আমি একজন রাষ্ট্রবিজ্ঞান পড়াই, হতে পারে আমি প্রাইভেট জব করি, মানে আমি আমার নিজের কোচিং সেন্টার করি, সেখানে আমি আমার নিজস্ব কোচিং সেন্টার আছে, সেখানে আমি পড়াই, হতে পারে, কিন্তু রাজনীতির আমি একটু হলেও জানি। আমার রক্তে রাজনীতি বইছে। আর আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের একজন স্টুডেন্ট, এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বর্তমানে আমি স্টুডেন্টদেরকে শিক্ষা দিই, রাষ্ট্রবিজ্ঞান আমি পড়াই। তাই এই জিনিসগুলো এখন দেখতে না আমার প্রচণ্ড পরিমাণে ঘৃণা লাগে যে আপনারা কী করছেন। আপনারা ভাবি প্রজন্মকে, যারা রাজনীতিবিদদেরকে আপনারা কী দিয়ে যাচ্ছেন? আজকে যদি বলে আমাদের পরবর্তী জেনারেশান যখন রাজনীতিতে আসবে, তখন কি বলবে? যে আমি এই সমস্ত, কেউ বলছে উল্টো করে ঝুলিয়ে দেব, কেউ বলছে পিঠের চামড়া তুলে নেব, আরও মানে হাজার হাজার ভাষা বন্ধুরা আমার এখন মনে পড়ছে না। আর দ্বিতীয় কথা, আমি এই সমস্ত ভাষা আমি বলতেও চাই না। সেই সমস্ত ভাষা নিয়ে যারা কলতলার কালচার, বুঝতেই তো পারছেন যে কলতলার কালচার মানে কি। কলতলার কালচার মানে সেখানে কী কী হয় সেগুলো তো আপনারা জানেনই। তো এই নিয়ে যারা রাজনীতি আসছেন, তারাই তো, তাদেরই তো সেই কালচারটাই পরবর্তী প্রজন্ম বয়ে নিয়ে যাবে। তারা তো বলবে যে এই কালচার আর দেখেই তো আমি বড়ো হয়েছি, এদের আদর্শই তো আমাদের আদর্শ। তো সেটাও কি আপনারা ভাবেন না যে একবার অন্তত পক্ষে আমরা নিজেদের ভাষা সংযত করি, নিজেদেরকে সংযত করি, আমরা রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করি, আমরা রাজনীতির মধ্যে কূটনীতি এনে মোকাবেলা করি। রাজনীতি রাজার নীতি, এটা কি এখন আর বলা যায়? এখন বলা যায় রাজনীতি হলো কলতলার নীতি, রাজনীতি হলো কলতলার কালচার নীতি, এটাই বলা যায়। আমি বন্ধুরা ছোটোবেলায় মায়ের মুখে অনেক গল্প শুনেছি। আগেকার দিনের মন্ত্রীরা বা যারা এমপি এমএলএ হতেন, তারা খুব একটা শিক্ষিত হতেন না, জানেন তো। কেউ 8 পাস, কেউ 5 পাস, এরকম সমস্ত মন্ত্রীরা
মন্ত্রিত্বতে ছিলেন, এমএলএ ছিলেন, এমপি ছিলেন, কিন্তু তারা যখন মঞ্চে উঠতে তখন একটা একটা খারাপ শব্দ কখনো তাদেরকে ব্যবহার করতে কেউ শোনেনি। এটা আমি বলছি বন্ধুরা দায়িত্ব নিয়ে, কারণ আমার বাড়ি বললামই তো যে আমার দাদু তিনি বীরভূম জেলার কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন স্বাধীনতার পর থেকে যতদিন তিনি বেঁচে ছিলেন 1980 সাল পর্যন্ত। তার আগে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী, এবং তিনি বিধানচন্দ্র রায়ের সময় তিনি বিধানচন্দ্র রায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন। তো সেই হিসাবে আমাদের একটা রাজনীতির সঙ্গে সম্পর্ক বা যোগসূত্র আছে, তাই আমরা এই সমস্ত খবরাখবর খুব ভালো রাখি বা জানি। তো আমি জানি যে তারা কিন্তু অত শিক্ষিত ছিলেন না, কিন্তু তারা কখনো একটা যাকে বলে মুখ ফসকেও কোনোদিন এ কথা থেকে ও কথাতে যায়নি, মানে যে কথাটা সাধারণ মানুষের কানে বাজবে, ডাইনি, রাক্ষসী, এখন তো এই সমস্ত শব্দগুলো ইউজ করা হয়। এই সমস্ত শব্দ তো দুরস্ত, কোনো একটা বাজে শব্দ পর্যন্ত ব্যবহার করা হতো না। আর এখন সেখানে কী হচ্ছে বন্ধুরা, কী হচ্ছে? এটা কি রাজনীতি হচ্ছে? আমি তো বললাম এটা তো কলতলার কালচারে পরিণত হয়ে গেছে। রাজনীতি এখন যারা করতে আসছে বন্ধুরা, কি বলবো আর, তারা তো জানেনি সব ফিল্ম স্টার, সব মানে কি বলবো, এই সমস্ত ফিল্ম স্টার থেকে মানে এক্সেট্রা এক্সেট্রা বুঝতেই তো পারছেন, বিভিন্ন রকমের যে স্তর সেখান থেকে সব রাজনীতি করতে উঠে আসছে, যার জন্য রাজনীতির আজকে এই হাল। ছোটোর থেকে মাটি কামড়ে ছোটোর থেকে যদি কেউ রাজনীতি করতো তাহলে কিন্তু এতটাও হয়তো হাল খারাপ হতো না, বা রাজনীতি ব্যাকগ্রাউন্ড যদি পেছনে থাকতো তাহলে এতটা হাল তো খারাপ হতো না। যারা ফিল্ম স্টার, যারা নাটকের সাথে যুক্ত, যারা গানের সাথে যুক্ত, যারা অন্যান্য পেশার সাথে যুক্ত, খেলার সাথে যুক্ত, তারা রাজনীতি সম্বন্ধে কী জানে যে তারা তার নিজের দেশের লোকদেরকে সে বিষয়ে জ্ঞান দেবে, বা তারা ভালো ভালো দু চারটে রাজনীতির কথা বলবে, বা তারা দেশকে ভালোভাবে দেশ তথা রাজ্যকে ভালোভাবে চালানোর জন্য তারা এগিয়ে যাবে। তারা তো নিজেরাই কিছুই জানে না বন্ধুরা। এটা কেন ভাবছেন না যে আপনারা যাকে ভোট দিচ্ছেন তাদের কি আদৌ রাজনীতি সম্পর্কে কোনো আইডিয়া আছে? তারা জীবনেও কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? তা দেখুন, যে পেশার সঙ্গে যুক্ত সে সেটা ভালো বোঝে, কিন্তু আজকে যদি আমি একজন শিক্ষিকা হয়ে কালকে একটা জায়গায় গিয়ে গান করতে যাই, নাচতে যাই, সেটা কি আমাকে মানাবে? নিশ্চয়ই মানাবে না। তেমনি একজন ফিল্ম স্টার সে সেই জায়গাটা যতটা বোঝে, আজকে রাজনীতিতে এসে সে কিন্তু ততটা বোঝে না। কিন্তু মানুষের ওই যে লোভ, পাওয়ার, তারপর কি বলবো, মানে সমাজে নিজেকে একটা কেউ কেটা বলে মনে করা, তার পেছনে দুজন সামনে দুজন বডিগার্ড ঘুরবে, গাড়ি দরজা খুলে দেবে, সে নামবে গাড়ি থেকে, তারপরে সবাই তাকে নমস্কার 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 করবে, হাজার হাজার লাইট ক্যামেরা তার সামনে চলে আসবে। এইটার জন্য এখন সব রাজনীতিতে নামছে। কিন্তু রাজনীতি করব, দেশের মানুষের, রাজ্যের মানুষের সেবা করব, তাদের মঙ্গল করব, তারা যাতে নিরাপদে সুস্থ ভালোভাবে বাঁচতে পারে তার চেষ্টা করব, এইটা তাদের মানসিকতায় নেই বন্ধুরা। আর আমরা সাধারণ মানুষরা কী করি, তাদেরকেই আরও তেল দিয়ে দিয়ে চলি। মানে আমাদের জানেন তো বন্ধুরা, খুব দুঃখ হয় যে আমার দাদু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি কীভাবে দেশটাকে গড়তে চেয়েছিলেন, কীভাবে তা এই রাজ্যটাকে গড়ে তুলতে চেয়েছিলেন, অথচ আজকে এই রাজ্যটা কীভাবে গড়ে উঠল। সত্যি আমার মানে এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রচণ্ড দুঃখ হয়, ক্ষোভ হয় যে আমরা কোন রাজ্যে, কোন রাজনীতিতে, কোন সংস্কৃতিতে আমরা বাস করছি। যে রাজ্য বাংলা একদিন গোটা দেশকে পথ দেখিয়েছে রাজনীতিতে, বাংলায় প্রথম কিন্তু স্বাধীনতা সংগ্রামের যে বীজ সেটা কিন্তু বপন করা হয়েছিল, তারপর সেই বীজ কিন্তু গোটা ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে পড়েছিল। এটা ভুললে চলবে না বন্ধুরা। তাই রাজনীতির নেতাদেরকে আমি বলছি, আপনারা সেই যে মর্যাদা বাংলার, সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনাদের মুখের লাগাম দিন, আপনারা সংযত হন।
আপনারা এই সমস্ত অকথা কুকথা বলে ভাবি যারা রাজনীতিতে আসতে চলেছে বা যারা উদীয়মান রাজনীতিবিদ তাদের কাছে হাসির পাত্র হবেন না, বা তাদেরকে এই সমস্ত সংস্কৃতি শিখিয়ে দিয়ে যাবেন না। যদি ভালো কিছু পারেন তো শেখান, ভালো কিছু পারেন তো তাদেরকে দিয়ে যান। নাহলে বলুন যে তোমরা আমাদেরকে দেখে রাজনীতি করতে এসো না, আমরা পৌঁছে গেছি, আমরা কলতলার কালচারে চলে গেছি। তোমরা যারা ভাবি প্রজন্ম আছো, তারা যারা রাজনীতি করতে চাও, তারা আমাদের যে পুরনো মুনি ঋষিরা ছিলেন, রাজনীতির যারা বড় বড় ব্যক্তিত্বরা ছিলেন, তাদেরকে দেখে তাদের আদর্শায়িত হয়ে রাজনীতি করতে এসো। আমাদেরকে দেখে এসো না, আমাদেরকে আইডল করো না, আমাদেরকে আইকন করো না। কারণ তোমাদেরকে দেওয়ার মতো কিছু নেই। এইটা আপনারা যদি সৎ সাহস থাকে তাহলে আপনারা এটা বলবেন। আর এটাও বলবেন যে আজ থেকে আর কোনো রকম রাজনীতিতে এই রকম ধরনের অপসংস্কৃতি চলবে না। সাধারণ মানুষ কেউ কিন্তু এগুলোকে আর মেনে নেবে না। আমি বলছি, আমি একজন টিচার হয়ে বলছি যে আমি এরকম সমাজ চাই না। আমরা সমাজকে করতে চাই, সমাজের ভালো হয় সেটা চাই। আমরা 5 জন ছাত্রছাত্রী তৈরি করছি যারা আগামী দিনে ভবিষ্যতে রাজনীতিতে যাবে, অর্থনীতিতে যাবে, সংস্কৃতিতে যাবে, সব কিছুতে যাবে। কিন্তু তারা যদি এই সমস্ত দেখে বড় হয়, আমি একজন ছাত্রী হিসাবে কতটা তাদেরকে বদল করতে পারবো? যদি মাঠে ময়দানে খোলা জায়গায় যে ভাষণ আপনারা দিচ্ছেন সেখানেই যদি কালচারের ভাষণ হয়, তাহলে তারা কি শিখে রাজনীতি করতে যাবে বা অন্য কোনো জায়গাগুলোতে তারা কাজে যাবে? তাই এইটাকে আপনারা দয়া করে বন্ধ করুন। আপনারা এমনভাবে রাজনীতির মোকাবিলা করুন যেমন আগে ছিল। রাজনীতি দিয়েই রাজনীতিকে দমন করুন। রাজনৈতিক লড়াই হবে রাজনীতি দিয়ে। রাজনীতির লড়াই কখনো ব্যক্তি আক্রমণ হবে না। ব্যক্তিকে আক্রমণ করে, ব্যক্তি আক্রমণাত্মক কথাবার্তা বলে রাজনীতি করা চলবে না। এটা কিন্তু আমার নিজস্ব যেমন অভিমত, আমি জানি আমার মতো অনেক মানুষেরই কিন্তু এটা ব্যক্তিগত অভিমত। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি। আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ, যারা আমার প্রণম্য ব্যক্তিত্বরা আছেন, যাদের 70 থেকে 75, 80 বছর বয়স, তারা বলুন তো যে আমাদের এই কালচার রাজনীতির ক্ষেত্রে কোনো দিন কি আপনারা দেখেছেন? আপনারা কি বিধানচন্দ্র রায়ের সময়ে কেউ হয়তো জন্ম হতে পারে, কারো হয়তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় জন্ম হতে পারে। তারা তো নিশ্চয়ই কিছু না কিছু রাজনীতির খবরাখবর আপনাদের তো নলেজে আছে। আপনারা বলুন তো যে এরকম সংস্কৃতি, এরকম হিস্ট্রি, এরকম কলতলার কালচার রাজনীতিতে কোনোদিন ছিল কি না? আপনারা বলুন আমাকে, এই প্রশ্নের উত্তর আমি কিন্তু আপনাদের কাছ থেকে চাই। আর একটা কথা শেষে বলে যাব যে আগামী যে সরকার পক্ষই হোক, বিরোধী পক্ষই হোক, আগামী দিনে যখন আপনারা রাজনীতি করতে যাবেন, তখন দয়া করে আপনারা এই ব্যক্তি আক্রমণটাকে আর রাজনীতির মধ্যে আনবেন না। ব্যক্তিকে যত পারি আক্রমণ করি তবেই তাকে নিচে দেখাতে পারবো, এই জিনিসটা ছেড়ে আপনারা রাজনীতিকে রাজনীতির মতো করে মোকাবিলা করুন। রাজনীতির মধ্যে কূটনীতি দিয়ে রাজনীতিকে জয় করার চেষ্টা করুন, কিন্তু ব্যক্তি আক্রমণ করে নয়। বন্ধুরা, আজকে আমার একটা কথা কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে বলতে চাই সমস্ত বন্ধুকে। সেটা হচ্ছে, আমার এই ভিডিওটা যত পারো তোমরা শেয়ার করো। কেননা এই ভিডিওটাতে আমি একটা বার্তা কিন্তু সকলের সামনে রেখে দিতে চাইছি। সেটা কিন্তু আমাদের ভবিষ্যতে যারা রাজনীতিতে আসছেন বা আসবেন তাদের জন্যই এটা মঙ্গলদায়ক। তাই আমার ভিডিওটা যত পারো তোমরা শেয়ার করো। আমি চাই আমার এই ভিডিওটা যাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছেও যেন পৌঁছায়, সেটা বিরোধী দলেরই হোক বা সরকার পক্ষের কাছেই হোক, পৌঁছাক। কেননা তাতে করে তাদের এই কুরুচিকর মন্তব্য, ব্যক্তি আক্রমণ যদি আমি কিছুটা হলেও যদি কমাতে পারি বা বন্ধ করতে পারি, তাহলে জানবো যে আমার এই প্রচেষ্টা সার্থক হয়েছে। আমি এইরকমই সচেতনমূলক বার্তা আমার এই জনবার্তা চ্যানেলে আপনাদের সামনে নিয়ে আসবো। তবে প্লিজ বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটাকে প্লিজ
বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং আপনারা কমেন্ট করুন যে আমি আজকে যে কথাগুলো বললাম সেগুলো ঠিক কি না, আমি কি একটাও ভুল কথা বলেছি। আপনারা বলুন তো, আপনারা বুকে হাত দিয়ে, সৎ সাহস থাকলে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যে আমি যে কথাগুলো আজকে বলেছি সেগুলো ভুল কি না। আমি আবারও বলছি, আমি একজন রাজনৈতিক, মাটির থেকে রাজনীতি করা, দেশকে স্বাধীন করা, আমার দাদুর নামও বলে দিচ্ছি এস.পি. সিনহা, একজন প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী, তাঁর আমি নাতনি। আমার দাদু এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন তিনি করেছেন এবং দীর্ঘদিন তিনি বিভিন্ন পশ্চিমবাংলা তথা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো ভয়ঙ্কর সেলুলার জেলেও তিনি বন্দী ছিলেন। ব্রিটিশদের মার খেয়েছেন, ব্রিটিশদের অত্যাচার সহ্য করেছেন তিনি দেশ স্বাধীন করার জন্য। সেই দেশ স্বাধীন দেশে, সেই তাদের স্বাধীন করা দেশে যদি আজকে এই সমস্ত শুনতে হয়, তাহলে আমার মতো মানুষদের খারাপ লাগবে কিনা বলুন। তাছাড়া আমি একজন টিচার, আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই। পলিটিক্যাল সায়েন্সে আমি সংবিধান আমাদের যা যা লেখা আছে তাতে এইরকম রাজনীতি করার কথা কোথাও লেখা নেই যে কলতোয়ার কাজের কথা। তাই আমি এগুলোকে মানতে পারছি না, সহ্য করতে পারছি না। তাই আমি এই ভিডিওটা আজকে বানাতে বাধ্য হলাম। আমি আবারও বলছি, আগেকার দিনে জানেন তো বন্ধুরা, আরেকটা কথা বলি লাস্টে চলে যাওয়ার আগে, সেটা হচ্ছে আগেকার যারা মন্ত্রী শান্তিরা ছিলেন বা এমএলএ এমপি যাই হন না কেন, তারা যখন কোনো মঞ্চে ভাষণ দিতে উঠতেন তারা স্ক্রিপ্ট লিখে নিতেন। সেই স্ক্রিপ্টটা তারা বারবার চেক করতেন, পড়াতেন। তারপর সেই স্ক্রিপ্টটা তারা মানে একটা যা বলে না হোমওয়ার্ক করে নিয়ে তারপরে মঞ্চে গিয়ে বক্তৃতা দেওয়া, সেই ব্যাপারটা তারা করতেন। কিন্তু এখনকার বন্ধুরা দেখুন তো, কোন নেতা হোমওয়ার্ক করে মঞ্চে উঠে ভাষণ দিচ্ছেন? কোনো নেতাকে আপনারা এখন দেখবেন না যে হোমওয়ার্ক করে, যাকে বলে আমরা অনুশীলন, চর্চা করে তারা বক্তৃতার মঞ্চে উঠছে। তারা কি মঞ্চে উঠে গেলাম, যা মাথায় এলো, অকথা কুকথা কুরুচিকর কথা যা মাথায় এলো, যাকে যত ছোট করা যায়, যাকে যত নিচে দেখানো যায় সেটা করে দিলাম। এইভাবেই তারা কিন্তু আজকে মঞ্চে উঠে ভাষণ দেয়। কিন্তু আগেকার দিনে যারা আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, যারা আমাদের প্রণম্য সম্মানীয় মুখ্যমন্ত্রীরা ছিলেন এবং তাদের যত ধরুন বিধায়ক ছিল বা ধরুন সাংসদ ছিল, প্রত্যেকেই কিন্তু যখন ভাষণ দিতে উঠতেন তখন কিন্তু তারা যথেষ্ট পরিমাণে হোমওয়ার্ক করে স্ক্রিপ্ট আগে থেকে তৈরি করে তারা কিন্তু ভাষণ দিতেন। তাই কোনো রকমের আকথা কুকথা যাকে বলে কোনো জায়গায় ছিল না। কিন্তু এখন এনারা কী করছেন, যা মুখে আসলো বলে দিলাম, যাকে যত ছোটো করার করে দিলাম, ব্যাস এভাবে আমি রাজনীতিতে আমি বিরাট একটা জায়গা করে নেব। এইটাই হচ্ছে এখনকার কালচার। তাই আমি এই ভিডিওটা চাই সবারই মধ্যে ছড়িয়ে পড়ুন এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের কাছেও ছড়িয়ে পড়ুন, যাতে তারা নিজেদেরকে এবার একটু সংযত করে, নিজেদেরকে এবার যেন একটু নিজেদের মুখে যেন এবার একটু লাগাম দেয়, যাতে তারা রাজনীতি দিয়েই মোকাবিলা করে, কোনো ব্যক্তি আক্রমণ করে নয়। সবাইকেই আমি বলছি, এটা আমি বিরোধী পক্ষ, সরকার পক্ষ, যারা সরকারেও নেই, বিরোধিতাতেও নেই, বিরোধী পক্ষেও নেই, সেই সমস্ত মানুষকে আমি বলছি যে আপনারা দয়া করে আমার এই ভিডিওটা দেখুন এবং নিজেদেরকে একটু শুধরাবার চেষ্টা করুন। অ্যাজ এ টিচার হিসাবে বলছি রাষ্ট্রবিজ্ঞানের, এবং আমি একজন স্বাধীনতা সংগ্রামী নাতনি হিসাবে আপনাদের কাছে বলছি, আমার দাদু এই দেশটাকে স্বাধীন করেছে অনেক কষ্টে। তাই তাদের যে, আমার দাদু শুধু নয়, আমার দাদুর মতো হাজার হাজার মানুষ স্বাধীনতা সংগ্রামে যারা কষ্ট পেয়েছেন, যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, তাদের জন্য জানেন তো আমাদের খুব কষ্ট হয় যে তারা কি ভেবেছিল যে আমাদের পরবর্তী প্রজন্ম এইভাবে দেশটাকে চালনা করবে, এইভাবে আকথা কুকথা বলে ব্যক্তি আক্রমণ করে রাজনীতি করবে, তারা কোনোদিনও ভাবেনি। তাই তাদের প্রতি যদি আপনাদের এতটুকু শ্রদ্ধা থাকে তাহলে কিন্তু আপনারা এগুলো দয়া করে বন্ধ করুন। আর একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি হিসাবে আমি কিন্তু চাই এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে পড়ুক এবং এগুলো বন্ধ হোক, এবং সেই সমস্ত আত্মারা যাতে শান্তিতে দেখতে পারেন যে হ্যাঁ তাদের পরবর্তী প্রজন্ম ঠিকঠাকভাবে দেশটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, সেটাও। জনবার্তা চ্যানেলের পক্ষ থেকে নমস্কার বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমি আবারও বলছি,
আমার এই কথাগুলোতে হয়তো অনেকেই খুব মানে অনেকের হয়তো খুব খারাপ লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। আমি আবারও বলছি, আমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি, সেই হিসাবে আমি সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে প্রণাম জানাই। তারা যে আমাদের এত কষ্ট করে স্বাধীনতা দিয়েছেন, তার জন্য তাদেরকে আমি প্রণাম জানাই। তাই তাদের অসম্মান হোক, এটা আমি কোনোদিনই চাই না। সেই জন্যই কিন্তু আমি বলছি, আর এরকমই জনবার্তামূলক ভিডিও আমি আরও নিয়ে আসবো, যাতে মানুষের মধ্যে এই সমস্ত জিনিসগুলো জাগরণ হয় এবং সাধারণ মানুষও যাতে জেগে ওঠে। আর তার সাথে সাথে যাতে রাজনৈতিক নেতারাও তারাও যেন নিজেদেরকে একটু সংযত করে। নমস্কার বন্ধুরা।